এক ভাইরাসের তাণ্ডবে ভীত সন্ত্রস্ত এক বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর দ্বিতীয় ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু দুটি বেড়েছে সারা বিশ্বে। বিশ্ব উন্নত দেশগুলোতে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আবার অনেক জায়গায় কিন্তু এখনও এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ এবং মৃত্যুর হার একদম আতঙ্ক জাগানিয়া বলতে হবে। জীবন জীবিকা রক্ষায় মানুষকে ছুটতে হচ্ছে, সচেতনতা মেনে স্বাস্থ্যবিধি মেনে চলার যে পরামর্শ সেটি অনেক জায়গায় উপেক্ষিত। এমন এক বাস্তবতায় এই সংকটের সময়ে আস্থার একটা জায়গা তৈরিতে আমাদের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। করোনা হেল্প ডেস্ক নিয়ে আমরা আছি, আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের সঙ্গে আছেন। ঘরে বসে প্রয়োজনীয় পরামর্শ আপনারা নিতে পারেন, এখানে সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। আমাদের সঙ্গে থাকবেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার আবু সাইদ শিমুল আছেন, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সাথে আছে আমি সৌমিত্র শুভ্র। প্রায় ৩ মাস পর একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন, আর নতুন শনাক্ত হয়েছেন ১,৮৭৭ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৭,১২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,০৫৪টি। সেখানে শনাক্তের হার ৯.৮৫%। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯৪,২০৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৮৮৪ জন। মোট সুস্থ ৪,২৬,৭২৯ জন। মৃত ৪০ জনের মধ্যে ২৬ জন পুরুষ। আমাদের আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনে এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজেও। আপনার বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করুন ৯৮২৪০৫২ এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, সার্বিকভাবে যে সুরক্ষা বিধিগুলো, স্বাস্থ্যবিধি যেগুলো মানতে বারংবার উৎসাহিত করা হচ্ছে, নানা রকম প্রচারণা চালানো হচ্ছে, সেগুলো মেনে চলবেন এবং মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা, এইটুকু মেনে চললে আমরা এই সময়টায় ভাইরাসের যে সংক্রমণ সেখান থেকে খানিকটা হলো নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজনকে, স্বজনকে বাঁচিয়ে রাখতে সক্ষম হব। ডাক্তার এস এম মোস্তফা জামান, একজন কমেন্টে লিখেছেন, ফেসবুক কমেন্টে আমরা শুরুতে যেটি পেয়েছি, যে তিনি লিখেছেন, একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন আছেন। দর্শককে অপেক্ষা করে না রেখে আমরা বরং তার ফোন কলটি নিয়ে আগে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। জি, আমার নাম ঝর্ণা আক্তার, আমি চট্টগ্রাম থেকে বলছি। বলুন। আমি আসলে আমার ২.৫ বছর আগে আমার একটা ছেলে হয়েছিল আর কি, ৭ মাসের হয়ে গেছিল। তখন ১ মাস ছিল হসপিটালে, মারা গেছে। তো এখন ওজন কম ছিল, ১ কেজি ১০০ গ্রাম ওজন ছিল আর কি। আচ্ছা। এখন আবার আমি বেবি নিতে যাইতেছি, কিন্তু ট্রাই করতেছি, কিন্তু হইতেছে না আর কি। আমার থাইরয়েড আছে, এই জন্য আমি সকালে খালি পেটে একটা ট্যাবলেট খাই, থাইরক্স। আর আমার আবার হেপাটাইটিস বি ভাইরাস আছে, কিন্তু আমি ল্যাবে সেলিমুর রহমান স্যারে দেখাইছি। উনি বলছেন যে জীবিত না, আমার ভাইরাসটা মৃত। এই জন্য আমাকে ওষুধ দেয় নাই, শুধু একটা বিকোজিন একটা ট্যাবলেট দিছে, এটা আমি খাই খাওয়ার পরে সকালে। এখন আমি কি করতে পারি, মানে কিভাবে আমি এই জন্য কি করব আমি বুঝতেছি না আর কি। ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, এক্ষেত্রে কিছু জিনিস জানার আছে। আপনি চেষ্টা করছেন কতদিন ধরে? হ্যাঁ, আমি আমার বাবু হওয়ার পরে মানে ৮ মাস পরে আবার আমি ল্যাবে ডাক্তার দেখাইছিলাম, বেগম হুসনিয়ারা ম্যাডামকে। তখন উনি আমাকে ওষুধ দিয়েছিলেন, বলছে যে এখন আর পরীক্ষা নিরীক্ষার দরকার নাই, যেহেতু বাবু হয়েছে তো তুমি একটু ট্রাই করো এমনিতেই। তো আমাকে ওষুধ দিয়েছিলেন, ১ মাস আমি খাওয়ার পরে আর যাই না, অনেক দূর তো চট্টগ্রাম, তো এই জন্য পরে আর দেখাই নাই ওনাকে। আপনি চেষ্টা করছেন কি ১ বছর পার হয়ে গেছে নাকি আরো বেশি সময়? না, ১ বছর পার হয়ে গেছে, মানে আর ২ বছর হয়ে গেছে আমি চেষ্টা করতেছি। আচ্ছা, আর আপনার বাচ্চাটা কি নরমাল ডেলিভারি হয়েছিল নাকি সিজারিয়ান সেকশন করে? না না, নরমাল ডেলিভারিতে হয়েছিল। আমার হঠাৎ করে পেন উঠছে তলপেটে, তখন ডাক্তার দেখাইছি। তো ৮ দিন ব্যথার পরে আমার বাচ্চাটা ডেলিভারি হয়েছে, কিন্তু ওজন একবারে কম হয়েছিল, ১ কেজি ১০০ গ্রাম। তখন মারা গেছে আর কি ১ মাস পর থাকার পরে।
আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখানে আসলে ওয়েট একটা বড় ফ্যাক্টর, 1 কেজি 100 গ্রাম, কিন্তু আবার এমনও নজির আছে যে 7 মাস বা 28 সপ্তাহে প্রেগন্যান্সি হয়েছে এবং বাচ্চার ওজন 750 গ্রাম বা 800 গ্রাম, এমন অনেক বাচ্চাও সার্ভাইভ করে গেছে। সো উপরওয়ালা যদি চায়, অনেক সময় অনেক কিছু ঘটে যায়, অনেক মিরাকেলও ঘটে এবং তার মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চারা সার্ভাইভ করে যায়। এখন আপনার করণীয় কি আছে? এই জায়গাগুলো একটু পরিষ্কার করতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনাকে আমি এজন্যই জিজ্ঞেস করেছিলাম যে কতদিন ধরে আপনি চেষ্টা করছেন। আপনি বলেছেন যে প্রায় 2 বছর হয়ে গেছে আপনি চেষ্টা করছেন। তাহলে এখন ফুল একটা ইভালুয়েশন দরকার আছে আপনার এবং আপনার হাসব্যান্ডের। এই কমপ্লিট ইভালুয়েশনের পরে আসলে হয়তো বলা যেতে পারে যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, নাকি কোনো কারণ ছাড়াই হচ্ছে না। প্রথম যেটি, সেটা হচ্ছে আপনার থাইরয়েড সমস্যা, সেটাই এখন নরমাল আছে কিনা। টিএসএইচ লেভেল আপনার জন্য এই মুহূর্তে আমাদের যে টার্গেটেড ভ্যালু, সেটা হচ্ছে 2.5 থেকে 3 এর মধ্যে, এর উপরে বাড়ানো যাবে না। প্রথম একটা বিষয়। টিএসএইচ লেভেল যদি অ্যাবনরমাল থাকে, কারো কারো ব্লাড সুগার বেশি থাকে, আপনার ওজিটিটিটা করা আছে কিনা, ফাস্টিং 6.1 এর নিচে আছে কিনা এবং গ্লুকোজ খাওয়ার পরে 7.8 এর নিচে আছে কিনা। যদি করা না থাকে, এটা একটু করতে হবে। আপনার প্রোল্যাকটিন লেভেলটা দেখা আছে কিনা, যদি করা না থাকে এটা দেখতে হবে এটা বাড়তি আছে কিনা। আপনার জন্য এই 3টা পরীক্ষা ম্যান্ডেটরি। এবং একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, যে আপনার ওভারি ওখানে কোনো সিস্ট আছে কিনা, ইউটেরাস ওখানে কোনো টিউমার আছে কিনা। এই জায়গাগুলো যদি ঠিক থাকে, তাহলে আমাদেরকে হাজবেন্ডের জায়গাটি দেখতে হবে যে ওনার কোনো প্রবলেম আছে কিনা। ওনার ক্ষেত্রেও টিএসএইচ, ওজিটিটি এবং ওনার 3 দিন সহবাস বন্ধ রেখে সিমেন অ্যানালাইসিসটা করতে হবে, বীর্যের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আপনাদের জন্য পজিটিভ দিক হচ্ছে যে যেহেতু একবার কনসিভ করেছেন, তার মানে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। কিন্তু অনেক সময় যেটা হয় কি, আমাদের বাংলাদেশে নর্মাল ভেজাইনাল ডেলিভারির পরে কিন্তু অনেকের এক ধরনের ইনফেকশন হয়, সেখান থেকে কিন্তু অনেক সময় আমরা দেখেছি টিউব বন্ধ হয়ে যায়। অতএব সেরকম কোনো প্রবলেমে আপনি যাচ্ছেন কিনা, সেই জিনিসটাও এখানে দেখার বিষয় আছে। এক্ষেত্রে আমি বলবো যে একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে যদি আপনি দেখান, উনি আপনাকে হয়তো প্রেগন্যান্সি হওয়ার যে ওষুধগুলো মাসিকের 3য় দিন থেকে আমরা দিই, মুখে খাওয়ার ওষুধ এবং ইনজেকশন, এবং সেটাকে অবশ্যই ফলো আপ করতে হবে মাসিকের 11 বা 12তম দিনে, যে আমরা যে কারণে ওষুধটা দিলাম সেটা আপনার উপর কতটুকু কাজ করলো। অনেকে দেখা যায় ওই ওষুধগুলো চোখ বন্ধ করে 6 মাস টানা নেন, কিন্তু কোনো মনিটর হয় না। বাট মনিটর অবশ্যই করতে হবে 11 বা 12তম দিনে। করার পর যদি দেখা যায় যে সেটা পারফেক্ট আছে, তাহলে হয়তো পরবর্তী স্টেপ যেটা আছে, ল্যাপ্রোস্কোপি বা আইইউআই অথবা প্রবলেম ধরে চিকিৎসা দেওয়ার প্রসঙ্গটি, সেটি আসবে। ধন্যবাদ ডাক্তার শামিন আব্বাসী। আরেকজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি আপনাকে করোনা হেল্প ডেস্ক থেকে, বলুন। জি, আমি আমার এই দীর্ঘদিন ধরে, হ্যালো, আমরা শুনছি আপনাকে, ডাক্তাররা শুনছেন, বলুন। জি, দীর্ঘদিন ধরে এই বুকের বাম পাশে মাঝে মধ্যে আপনার সিন করে ব্যথা করে, আর একটু হাঁটাচলা করার পরে আপনার বুকে ধর ধপ করে। আচ্ছা। আর আপনার এই প্রেসার মাঝে মধ্যে একেবারে কমে যায়। বয়স বলেননি আপনি? বয়স 40 বছর। আচ্ছা, ডাক্তার এস এম মুস্তফা জামান রয়েছেন আমাদের সঙ্গে, আপনার যদি কিছু জানাতে। বয়সটি কত বলেছেন? 40 বছর বলেছেন। আচ্ছা, আরেকটু যদি হাঁটাচলা করলে কি বুকের চাপ বা ভার বাড়ে কিনা, পরিশ্রম করলে সমস্যাটি বাড়ে কিনা? দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আমি বলছি কি আপনাকে, যে আপনার কি হাঁটাচলা করলে, পরিশ্রম করলে বুকের চাপ, ভার, দম বন্ধে আসে কিনা, এরকম কোনো সমস্যা হয় কিনা? না, হাঁটাচলা করলে হয় না, ওই উপরে বা নিচে সিঁড়ি দিয়ে উঠলে তখন হয় আর কি। আচ্ছা, আরেকটা হলো যে আপনার ওজন কত এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে কিনা? আমার ওজন 60 কেজি। উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে কিনা? হ্যাঁ। ওষুধ খান কোন ওষুধ খাচ্ছেন? জি, একটা ওষুধ খাচ্ছি স্যার, মেটাগেট আমার। দর্শক, আমরা বুঝতে পারছি না, কোন ওষুধের নাম বলতে পারছেন, খাচ্ছেন কিনা? জি, মেটাগেট আমার স্যার, মেটাগেট আমার। বলছেন সম্ভবত। জি। আচ্ছা, এই একটা ওষুধ খাচ্ছেন, আর কোন ওষুধ খাচ্ছেন না? না স্যার, কয়েকটা সিজি করেছি, ওনারা কোনো সমস্যা পায় না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এমন কোন চিকিৎসা নেই আসলে হার্টের, যেটি শুধু একটি ওষুধ দেওয়া হয়, মেটাকাট এমআর। এটি আসলে আমরা বলি কি, যে হার্টের রোগ আছে কিনা নিশ্চিত হতে গেলে আমরা প্রাথমিকভাবে বলি ইসিজি করি। যদি ইসিজিতে অনেক সময় পুরোপুরি
রোগটি ভেসে না উঠতে পারে, তার জন্য আমরা বলি যে ইটিটি বা ট্রেডমিল টেস্ট করতে বলি, যেটা আমরা একটি বুকে ইসিজি লাগিয়ে মেশিনে হাঁটার যে পরীক্ষাটি আমরা ট্রেডমিল টেস্ট বলে থাকি। এক্ষেত্রে যদি নেগেটিভ হয়ে থাকে আমরা বলি হার্টের বড় কোনো সমস্যা নেই, তবে যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মনে করি যে হার্টের রোগ বা ব্লক হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমরা প্রথম ওষুধ দিয়ে থাকি ইকোস্প্রিন, বা দ্বিতীয় ওষুধ আমরা রক্তের কোলেস্টেরল কমানোর ওষুধ দিয়ে থাকি। পরবর্তীতে কিন্তু আমরা মেটাকার্ড বা নাইট্রোকার্ড আরো অনেক ওষুধ আছে, সেগুলো যুক্ত করতে পারি। কিন্তু শুধু মেটাকার্ড দিয়ে কোনো চিকিৎসা আসলে নেই, কোনো গাইডলাইনে এরকম কোনো চিকিৎসা নেই। সুতরাং আপনি এটি কেন খাচ্ছেন আমরা জানি না, এবং কোনো চিকিৎসক দিয়েছিল কিনা জানি না, অথবা আপনি ফার্মেসিতে নিয়ে কোনো একা খাচ্ছেন কিনা বলতে পারবো না। তবে যদি হার্টের রোগ হয়ে থাকে আপনি ট্রেডমিল টেস্ট করে জানবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারবো হার্টের রোগ হচ্ছে কিনা। তবে আপাতত আমি বলবো যে আন্দাজে কোনো ওষুধ খাওয়া উচিত না, রোগ জেনে হার্টের ওষুধ খেতে। এটাও কিন্তু হার্টের জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটি থার্ড লাইন ড্রাগ, কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ নয়। তার আরে কোনো কারণে তার বুকে ব্যথা হতে পারে, যেমন সার্ভাইকাল স্পন্ডের, আমরা বলবো ঘাড়ের একটি সার্ভাইকাল স্পাইনের একটি এক্সরে করবেন, এবং এর সাথে কোনো অ্যাসিডিটি আছে কিনা তার জন্য প্যান্টোনিক্স 20 মিলিগ্রাম সকালে একটা রাতে একটি খাবেন। ঠিক মতো ঘুম হয় কিনা সেটি দেখতে হবে, তার জন্য ট্যাবলেট মিলিগ্রাম একটি করে খেতে পারেন যদি ঘুম না আসে। আরেকটি বিষয়, একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন হাঁটাহাঁটি করতে করতে বুকে চাপ বা ভার বাড়ে কিনা, এটিও কিন্তু একটি আমরা জানতে পারি যে তার হার্টের কোনো সমস্যা আছে কিনা। আমি মনে করি তিনি এই ফলো আপ গুলো করবেন, শাকসবজি কাঁচা ফলমূল খাবেন, হাঁটাহাঁটি করবেন, এক্সারসাইজ করবেন, বেশি করে পানি পান করবেন। আমরা তার সাথে বলবো যে ফলো আপ করবেন। আমাদের দৃঢ় বিষয়ে অনেক সময় দেখি যে অনেকে হয়তো বলেন যে হার্টের রোগ, কিন্তু আমরা কিন্তু পরীক্ষা করে দেখি যে হার্টের রোগ নাও থাকতে পারে। তার প্রতি শুভকামনা রইল, এই পরীক্ষাগুলো করে আমাদের জানাবেন। আর যেহেতু প্রেশার নেই, ডায়াবেটিস নেই, তার জন্য এটি কিন্তু ভালো লক্ষণ। তার জন্য আমাদের আবারও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। আরেকজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার সমস্যাগুলো বলুন, ডাক্তাররা শুনছেন। জি, আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, আব্দুল করিম। জি, আমার মেয়ের ছেলে বাবু, বয়স বলুন। দর্শক, আমরা তো শুনছি আপনাকে। সংযোগটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চয়ই আপনি চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। যাক, ডাক্তার আবু সাইদ শিমুল, একজন দর্শক কমেন্টে লিখেছেন তার বাচ্চার বয়স, বাবুর বয়স 1 মাস, জন্মের 3য় দিন থেকে পেটে গ্যাস এবং প্রচুর পেট ব্যথা করে, প্রতিদিন পেট ব্যথা হয় এবং ব্যথার কারণে খুব বেশি কাঁদে। পেট ব্যথার সময় পেট শক্ত হয়ে যায়, প্রস্রাব পায়খানা ঠিক আছে। ঔষধ নিউড্রপ 4 ফোঁটা করে 3 বার, লিব্যাক 0.5 মিলিলিটার 3 বার, পেডিয়ামিন 1 মিলিলিটার 2 বার গত 7 দিন থেকে খাওয়ানো হচ্ছে, কিন্তু পেট ব্যথা, গ্যাস বা ব্যথার কান্না ঠিক হচ্ছে না। মা হিসেবে খুব ভয়ে আছেন, এটি লিখেছেন। আসলে আপনি কিন্তু স্পেসিফিকলি বলেছেন, প্রথমে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যথা বা সমস্যা কিন্তু অনেক বাচ্চারই হয়। আমি বলবো এই প্রশ্নের মাধ্যমে তারাও উপকৃত হবে। আপনি কিন্তু খুব সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে পেটে ব্যথা বা তার পেটে কোনো শক্ত হয়ে আসে। সুতরাং আমরা কিন্তু এখানে, আমি অধ্যাপক মোস্তফা জামান এবং ডক্টর শারমিন আব্বাস প্রতিদিন বলছি যে মিসইউজ অফ ড্রাগ এবং অ্যান্টিবায়োটিক এটা কিন্তু খুব যথেচ্ছ ভাবে হচ্ছে। এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনছি বা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সমস্যার কথা বলছি। এখানে কিন্তু দেখেন শুধুমাত্র পেটে ব্যথা, আপনি কিন্তু লিব্যাক এই ড্রপটা খাওয়াচ্ছেন, এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। এই রোগে, এই পেটে ব্যথা বা পেট ফুলে যাচ্ছে, এই রোগে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন। আর 1 মাসের একটা বাচ্চা, তার তো সারা জীবন প্রয়োজন পড়ে রয়েছে। এখনই যদি তার অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যায়, তাহলে কিন্তু কোনো ওষুধই তাকে কিন্তু সামনে কাজ করবে না। আবার আপনি কিন্তু কোনো সর্দি কাশির কথাও বলেননি, কিন্তু আপনি এখানে পেডিয়ামিনও খাওয়াচ্ছেন। আসলে এই রোগটা যেটা আপনি বলেছেন সেটাকে বলা হয় ইনফ্যান্টাইল কোলিক। আপনি যেটা এখানে প্রশ্ন করেছেন ফেসবুকে, মোটামুটি তো আপনি ইন্টারনেট বা এইসব ব্যবহার করতে জানেন, একটু সার্চ দিলেই আপনি দেখতে পারবেন এই রোগটা কি। এটা আসলে কোনো সুনির্দিষ্ট কারণ পৃথিবীর কোনো চিকিৎসক এখন পর্যন্ত বের করতে পারেনি। এটা এই সময় থেকে শুরু হয়, 4 মাস বয়স পর্যন্ত একটু থাকে। এই সময়টা আসলে একটু সবার উদ্বেগের উৎকণ্ঠার কারণ অবশ্যই রয়েছে, যে 1 মাসের একটা বাচ্চা, মা বাবা হিসেবে সকলের একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, সেই জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি। কিন্তু এই সময় এটা যেটা করতে হয়, যে সময়টা ওর আসলে সন্ধ্যার পর থেকে এই ব্যথাটা শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে 3-4 ঘন্টা পরে তারপরে ব্যথাটা কমে, ওই সময় একটু নিয়ে নিয়ে হাঁটবেন। এইটা হচ্ছে একটা একদম সবচেয়ে সহজ সলিউশন। দেখবেন যে অনেক জায়গায় ইন্টারনেটে সার্চ দিয়ে বেবি বাম্পার পাওয়া যায়, কারণ সারাদিন এরকম 3-4 মাস ধরে যদি সন্ধ্যাবেলা আপনি নিয়ে নিয়ে হাঁটেন, সবার তো আসলে ব্যথা হয়ে যাবে।
শারীরিক সক্ষমতার বিষয় রয়েছে, ওই বাম্পারে রেখে দিলে অনেক সময় দেখা যায় খুব ভালো উপকার পাওয়া যায়। এই সময়টা আপনি ফ্লাগল বা যে কোনো সিমিথ্রিকন ড্রপ একটু দিতে পারেন, 8 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার, একটু 1 মাস দেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গ্রাইপ ওয়াটারে কাজ করে। এটা একেবারে যে একেবারে অকাট্য কোনো প্রমাণ রয়েছে তা না, কিছু যে স্টাডিতে দেখা গেছে, তবুও কিন্তু একটু আসলে থেকে যাবে। বুকের দুধ কিন্তু বন্ধ করবেন না, এই রোগের সাথে বুকের দুধের বা মায়ের খাবারের কোনো সম্পর্ক নেই। একটু সময় দিলেই 2-3 মাসের মধ্যে দেখবেন যে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। যেহেতু আপনি প্রস্রাব পায়খানা করছে বলছেন, যেহেতু তার মল ত্যাগ হচ্ছে, তাহলে পেটের ভেতরে বা মলদ্বারে কোনো আসলে সমস্যা নেই। সুতরাং একটু আপনি আশ্বস্ত হন, এটা বড় ধরনের কোনো রোগ নেই, এই জন্য বাচ্চার বেড়ে ওঠা বা বুদ্ধিতে কোনো সমস্যা হবে না। তবে সময় যতদিন যাবে ধীরে ধীরে এটা অবশ্যই ইনশাল্লাহ অন্য 8-10টা বাচ্চারও এই রোগে ভালো হয়ে গেছে, আপনার বাচ্চারও আমরা নিশ্চিত ভাবে এটা বলতে চাই এই অনুষ্ঠান থেকে, আপনার বাচ্চাও কয়েক মাসের মধ্যে পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আরেকজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মুস্তাফিজুর রহমান। জি বলুন মুস্তাফিজুর রহমান, শুনছি আমরা আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আমার ওয়াইফের 60-62 বছর বয়স, করোনা হয়েছিল, শ্বাসকষ্ট, এখন বর্তমানে মাথার চুল পড়ে যাচ্ছে, তারপরে কান গরম, খুব অস্বস্তি, মাথা গরম, ঘুমোতে পারে না, ভয় পায়, মৃত্যুর চিন্তা। করোনা হয়েছিল বললেন? হ্যাঁ, করোনা হয়েছিল, বেক্সিট্রল, তারপর অ্যাজমাসল, তারপরে ওই মন্টিয়ার এসব খাচ্ছে, তারপরেও মাথা গরম, মাথা চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, মাথা গরম। এস এম মোস্তফা জামান, আপনার যদি কিছু জানবার থাকে জেনে নিলে আমরা বিরতির পরে শোনার সমাধানটা উত্তরটা দেব। আমি ছোট্ট করে জানতে চাচ্ছি, আসলে উনি কি করোনা পজিটিভ হয়েছিলেন? হ্যাঁ, পজিটিভ। জি, পজিটিভ হওয়ার পরে আপনার কি প্রেসার, ডায়াবেটিস কোনো সমস্যা আছে কিনা শ্বাসকষ্টের জন্য আপনি জানবেন, এবং অ্যাজমাসল, মন্টিল্যাব খাচ্ছেন এবং চুল পড়ে যাচ্ছে, মাথা গরম, আর কোনো সমস্যা আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা? সে মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তখন ওই অ্যাজমাসল না বেক্সিট্রল নিচ্ছে, সকালে রাত্রে বেক্সিট্রল নিচ্ছে। তারপরে বয়স কত? এই 62 বছর। আমার নাম আর কোন ওষুধ খাচ্ছেন না তো আপনি, তাই তো? যে ওষুধগুলো নাম বললেন। খাচ্ছে তো, হ্যাঁ ওষুধ খাচ্ছে, ওই মন্টিয়ার, তারপর বেক্সিট্রল, ডক্সিবা, ওইসব খাচ্ছে। জি, আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সৌমিত্র, আমরা মনে হয় বিরতির পরে এসে একটু ভালো করে উত্তর দিতে পারবো। নিশ্চয়ই বিরতি থেকে ফিরে আমরা ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি নিশ্চয়ই যমুনা টেলিভিশনে টিউন থাকবেন দর্শক। একটা বিরতির সময় করোনা হেল্প ডেস্ক থেকে একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন দর্শক। আপনারা পরামর্শ পেতে সরাসরি ফোন করতে পারেন 98240522 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারবেন। বিরতির আগে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, ডাক্তার এস এম মোস্তফা জামান, তিনি তার সমস্যা মোটামুটি বিস্তারিত তুলেছেন, তার স্ত্রীর সমস্যা মূলত বিস্তারিত তুলে ধরেছিলেন। এবারে আমরা তার ব্যাপারে আপনার পরামর্শ শুনতে চাই। আমরা বোঝা যাচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। আমরা তাকে বলবো তিনি বিশেষ করে সেটি আসলে ঠিকমতো না হচ্ছে কিনা দেখতে হবে। ডাক্তার এস এম মোস্তফা জামান, আমি খুবই বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে আপনি একটু থামাচ্ছি। কোথাও একটা যান্ত্রিক গোলযোগ সম্ভবত আপনার কথাটা ইকো করছে, অর্থাৎ প্রতিধ্বনি হচ্ছে। আমাদের কারো ফোনে যদি বা অন্য কোথাও যদি সাউন্ড অন থাকে, বা আমার এখানে টেকনিক্যাল টিমও দেখছে, একটা প্রতিধ্বনি আমরা পাচ্ছিলাম। আচ্ছা, এবার আমরা শুনি জনাব মোস্তফা জামান। জি, আমি যেটা বলছিলাম কি, আসলে যে তার সমস্যা দুই রকম, একটি তার অ্যালার্জি এবং আরেকটি বিষয় হলো তার একটু মানসিকভাবে তিনি অ্যাংজাইটি, নিউরোসিস বা দুশ্চিন্তাগ্রস্ত আছেন, সেজন্য তার যত্নটি ঠিক যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। আমি তাকে বলবো তিনি শ্বাসকষ্ট যেটি আছে সেটি আসলে শ্বাসনালীর সংবেদনশীলতার জন্য হচ্ছে, এটি বড় কোনো রোগ নয়, কিন্তু তার যেভাবে স্মার্টলি আসলে হ্যান্ডেলিং করার কথা সেভাবে পারছেন না, কারণ তার মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। তার জন্য যে ওষুধ আমরা বলবো, যে শ্বাসকষ্টের যে ওষুধগুলো আছে সবই ঠিক আছে, কিন্তু আসলে এটি অনেকে ইনহেলার ব্যবহার করেন, কিন্তু ইনহেলার ব্যবহারের যে নিয়মগুলো আছে সেটি পরিপূর্ণভাবে হয় না। যেমন তিনি ডক্সিবা খাচ্ছেন, এটি খেলে বুক ধরফর করে, এটি খেলে শ্বাসকষ্ট কমে,
কিন্তু অ্যাজমাসল এটিও কিন্তু আমরা ব্যবহার করি ডক্সিবার পরিবর্তে। এটি তার জন্য সুবিধাজনক। এটি হলো যখন তার উপসর্গ হবে তখন সেটি ব্যবহার করি, কিন্তু এই রোগটি যাতে ভবিষ্যতে না হয়, যাতে বাধাদানকারী যে ইনহেলার আছে বেক্সিটল, সেটি অনেক সময় ঠিক মতো না হয় না, এটি ব্যবহার করার পরে কুলি করতে হয়। দ্বিতীয়ত মন্টিয়ার ওষুধ খাবেন প্রতি রাতে একটি করে। আর গরম পানির ভাব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলবো স্টিমুলেশন, শরীর চর্চা বা যদি একটু কায়িক পরিশ্রম করতে পারেন, প্রতিদিন যদি 30 মিনিট হাঁটতে পারেন খুবই ভালো। ধূমপান এবং অনেকে তামাক জাতীয় যদি এগুলো পদার্থ ব্যবহার করে থাকেন, এগুলি থেকে দূরে থাকতে হবে। নিয়মিত পরিমিত পানি পান করতে হবে, যাতে তার শরীরের পানি শূন্যতা না হয়। এবং ইতিবাচক মনোভাব গ্রহণ করে ফলমূল, শাকসবজি, কাঁচা ফলমূল খেতে হবে। ঠান্ডা যাতে বাতাস না লাগে, ধুলোবালিতে দূরে থাকতে হবে। এবং ঘরে রাসায়নিক স্প্রে বা মশার কয়েল এ ধরনের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। আরেকটি বিষয়, তার ঠিকমতো ঘুম হয়তো হচ্ছে না এবং তার কিছু একটি সমস্যা বলেছেন মানসিক, তার একটি কথা, তার জন্য ট্যাবলেট ক্রোনাট্রিল 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। আর এর সাথে যদি অন্য কোনো সমস্যা থাকে, আমি মনে করি তার বড় কোনো সমস্যা নেই, যা যা পরামর্শ দিলাম যদি এগুলো তাকে সাপোর্ট দেওয়া হয় ঠিক মতন, তাহলে একেবারে ভালো হয়ে যাবেন, ভয়ের কোনো। এবং আমি আবারও বলছি যে এটি বড় কোনো রোগ নয়। চুল পড়ার জন্য ক্যাপসুল ক্যাপ খেতে পারেন। আর যে কথা বলছিলাম, সুষম খাদ্য খেলে, ভিটামিন যুক্ত খাদ্য খেলে আমি মনে করি ভালো হবে। এবং রোদে যাবেন, ভিটামিন সূর্যের আলোতে প্রচুর ভিটামিন আছে, প্রতিদিন অন্তত 20 মিনিট সূর্যের আলোতে যাবেন। প্রয়োজন বোধে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ক্যাপসুলও গ্রহণ করতে পারেন। আমার বিশ্বাস তার এটি বড় কোনো রোগ নয়, যদি পরিমিত যত্নে থাকেন এবং যেসব পরামর্শ দিলাম এগুলো গ্রহণ করতে পারেন, ইনহেলার ঠিক মতো গ্রহণ করতে পারেন, আস্তে আস্তে তিনি একেবারেই ভালো হয়ে যাবেন। ধন্যবাদ ডাক্তার এস এম মুস্তাফা জামান। একজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আমরা, বলুন। জি, আমি জাহিদ বগুড়া থেকে বলছিলাম। জি, আমার সমস্যা হচ্ছে আমার ওয়াইফের সেকেন্ড বেবিটা পেটের ভিতরে মারা যায় আর কি, প্রেশারের কারণে। আচ্ছা, এটা প্রায় 9 মাস হয়ে গেছিল। পরে এটা ওই পেটের ভিতরে মারা যাওয়ার কারণে এটা সিজার করে করা হয়েছে আর কি। এখন এটার কারণে এখন সে মানে প্রচুর মাথা ব্যথা করে, অথবা মেন্টালি সে একটু হয়ে গেছে। আচ্ছা, ডাক্তার শামীম আব্বাসী। আমি যেটা জানতে চাইছিলাম ওনার কাছে সেটি হচ্ছে যে এটি কি ফার্স্ট প্রেগন্যান্সি ছিল না আপনাদের আর কোনো বাচ্চা আছে? সেকেন্ড প্রেগন্যান্সি, মানে প্রথম বাচ্চাটাও সিজার করে হয়েছিল আর কি। আচ্ছা, সেই বাচ্চাটা সুস্থ আছে? হ্যাঁ, সুস্থ আছে, প্রায় 3.5 বছর আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি প্রশ্নটির উত্তর দিচ্ছি। এক্ষেত্রে আসলে ওনার যে সমস্যাগুলো হচ্ছে, আমরা দেখি যে এই ধরনের ডেলিভারির পরে কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যাগুলো হয়, কারণ এটি একটি আনএক্সপেক্টেড ঘটনা জীবনের জন্য। একজন মা এত কষ্ট করে তার পুরো প্রেগন্যান্সিটাকে ক্যারি করেন এবং উনি চান যে একটা সুস্থ বাচ্চা ডেলিভারি হবে এবং এর মাধ্যমে প্রেগন্যান্সিটা এন্ড আপ হবে। এত কষ্টের পরে আসলে যখন এমন একটি খবর পান, এটি সহজে মেনে নেওয়া যায় না। এখন যেহেতু প্রেশার বাড়তি ছিল, তাহলে এই মুহূর্তে প্রেশার বাড়তি কিনা, অথবা প্রেশার বাড়তি হওয়ার মতো কোনো সিমটম আছে কিনা, অথবা অন্য কোনো রোগের কারণে এই মুহূর্তে প্রেশার বাড়তি হতে পারে কিনা, অথবা পরবর্তী প্রেগন্যান্সিতে প্রেশার বাড়তি হতে পারে কিনা, এই জায়গাগুলো আমাদেরকে একটু হিসেব করে দেখতে হবে। যেমন এই মুহূর্তে আমরা বলবো যে উনি যদি ব্লাড প্রেশারটা মাপেন, 140/90 আমাদের একটা টার্গেট ভ্যালু, এর মধ্যে ব্লাড প্রেশারটা থাকছে কিনা, প্রথম কথা। সেকেন্ড, মাথা ব্যথার কথা বলছেন, সেটা একটু ইভালুয়েশন করে আমাদেরকে দেখতে হবে। আপনি একজন কার্ডিওলজিস্টকে যদি দেখান তাহলে সবচেয়ে ভালো হয়, উনি হয়তো আপনাকে প্রপারলি ইভালুয়েশনটা করতে পারবে যে মাথা ব্যথা এটা কি আমাদের প্রেশার বাড়তির কারণে হচ্ছে কিনা, সেটা একটা বিষয়। থার্ড একটা বিষয় সেটি হচ্ছে যে ইসিজি বা ইকো এই ধরনের রোগীগুলোর করার প্রয়োজন হয়, যে ওনার কোনো ধরনের ঝুঁকি আছে কিনা নেক্সট প্রেগন্যান্সির জন্য। কারণ আমি জানি যে যেহেতু 9 মাস পার হয়ে গেছে, 1 বছর যখন পার হবে তখনই হয়তো আপনারা আবার একটি সন্তানের জন্য চিন্তা করবেন। ঠিক তার আগ মুহূর্তে আমাদেরকে সেই জায়গাগুলো দেখে নিতে হবে যে সেরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্টটা দিতে হবে। এবং এই ধরনের রোগীদের আমরা বলি যে হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, থাইরয়েড হরমোন স্পেশালি আমরা বলি, আমরা ইউরিক অ্যাসিড লেভেলটা দেখতে বলি, যেটা প্রেগন্যান্সিতে বাড়লে বাচ্চার জন্য একটু ক্ষতি হয়ে যায়। আমরা একটু কিডনিটা দেখার জন্য সেরাম ক্রিয়েটিনিন লেভেলটা দেখতে বলি, লিভারের জন্য এসজিপিটিটা দেখতে বলি। এই জায়গাগুলো আসলে দেখে আমরা একটা মাকে তৈরি করি যে হ্যাঁ, আপনার সব জায়গাগুলোই ভালো আছে, তাহলে এখন হয়তো কোনো প্রেশারের ওষুধ যুক্ত করার প্রয়োজন আছে কিনা, এবং যে প্রেশারের ওষুধটা প্রেগন্যান্সির জন্য সেফ
অনেকে বিভিন্ন রকম ওষুধ খান, যেমন এসি ইনহিবিটর জাতীয় ওষুধ অনেকে খান, যেটা প্রেগন্যান্সিতে সেফ না। তাই এই মাটি যখন প্রেগন্যান্সির জন্য ট্রাই করার একটা প্ল্যান করবেন, তার 3 মাস আগে থেকে যে ওষুধটি প্রেশারের প্রেগন্যান্সিতে সেফ, সাধারণত ল্যাবেটালল দিয়েই আমরা ট্রিটমেন্টটা দিতে চাই, সেই ওষুধটা আমরা শুরু করি। তো এইভাবে আসলে ম্যাচ আপ করতে হবে। আমি বলবো যে একজন কার্ডিওলজিস্টকে যদি আপনি সাক্ষাতে দেখে নেন, উনি একটু ইভালুয়েশন করলো, অনেক সময় চোখের কোনো সমস্যার জন্য কিন্তু এরকম মাথা ব্যথা থাকতে পারে। আর অধ্যাপক মোস্তাফাজ্জামান, আপনি কি প্রয়োজন মনে করছেন কিছু আর এখানে যুক্ত করার দরকার আছে কিনা? গুরুত্বপূর্ণ হয়তো আমরা টেলিফোনে তাকে গাইডলাইন দিতে পারি, যে কথা আপনি বলছিলেন সুন্দর করে। আমার মনে হয় সেই পথে চলুক। আপনার এই পরামর্শ নিয়ে একজন সাক্ষাতে একজন চিকিৎসকের কার্ডিওলজিস্টের সাথে দেখা করলে তার জন্য ভালো হবে। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাস এবং ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল, সাব্বির হাসান লিখেছেন ফেসবুক কমেন্টে, তার মেয়ের বয়স 1 বছর, মেয়ের শিশুর বয়স 1 বছর, তার টয়লেট রেগুলার না, বেশি খেতে চায় না, দাঁত ওঠেনি এখনো, 5-6 দিন পর পর টয়লেট করে, এটা লিখেছেন। ওজন 8 কেজি। গত 1 মাস যাবৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিপ্রোল্যাক্স সিরাপ 1.5 চামচ করে খাওয়াচ্ছেন এবং মাল্টিভিটামিন জোভিয়া কিডস খাওয়াচ্ছেন, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। করণীয় জানতে চেয়েছেন। আপনাকে ধন্যবাদ প্রথমে প্রশ্ন করার জন্য। আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবারই পেয়েছি, যে ছোট শিশুদের ক্ষেত্রে আমরা প্রতিদিন বলে থাকি, বড়দের যেমন অনেক দিন পর পর মল ত্যাগ করলে একটা সমস্যা, ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা অত বড় ধরনের সমস্যা না। আপনি দেখবেন যে বাচ্চার অন্য সবকিছু ঠিক আছে কিনা, তার বেড়ে ওঠাটা ঠিক আছে কিনা, তার অন্যান্য আচার আচরণ সবকিছু ঠিক আছে কিনা। কারণ পেটে ব্যথা বা পেট যদি স্টুল পাস না হয় তাহলে তো পেট ফুলে যাওয়ার কথা, ব্যথা হওয়ার কথা, কান্না করার কথা। কিন্তু সে যদি এসব কিছুই না করে, শুধু 3-4 দিন পর যদি মল ত্যাগ করে, সেটা বড় ধরনের কোনো সমস্যা নয়। আপনি বেশি করে পানি খাওয়াবেন, যেহেতু 1 বছর বয়স, একটু বারবার 2-3 ঘন্টা পর পর বুকের দুধটা দিবেন, সেটা যদি একটু এনশিওর করেন, দেখবেন যে তার টয়লেটটা হবে। একটু শাকসবজি দিবেন, মিষ্টি কুমড়া, লাউ, এগুলিতে কিন্তু ফাইবার রয়েছে, পেঁপে, এগুলি দিতে পারেন। বিকেলবেলা একটু ওটস দিয়ে, একটু দুধ দিয়ে, একটু সামান্য একটু চিনি দিয়ে একটা নাস্তা দেন, তাতে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, তাতেও কিন্তু মলটা খুব ভালো হয়। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। তারপরে যদি না হয়, তাহলে অল্প সময়ের জন্য আপনি মিল্ক অফ ম্যাগনেসিয়াম এটা দিতে পারেন, 1/2 চামচ করে 2 বার, 8 থেকে 10 দিন। এর মধ্যে যদি খাবারের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। আর দাঁত না ওঠার জন্য আমরা কিন্তু অনেক স্টাডিতে দেখা গিয়েছে যে বাচ্চাদের ভিটামিন ডি, বড়দের ক্ষেত্রে আসলে এটা অনেক কম, যে 40% কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যে ভিটামিন ডি এর অভাব। সেজন্য অনেক দেশে রুটিনলি কিন্তু জন্মের পর থেকে বাচ্চাদের ভিটামিন ডি দিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনি দিতে পারেন সিরাপ ড্যাফ্রল 1/2 চামচ করে প্রতিদিন একবার করে যদি আপনি দেন, 2-3 মাস দেখবেন যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যদি একটু পায়, তাহলে আস্তে আস্তে দাঁত না ওঠার যে সমস্যা, তা থেকে সে মুক্তি পাবে। ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আরেকটা বিরতির সময় হলো করোনা হেল্প ডেস্ক থেকে, একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, পরামর্শ পেতে আপনারা সরাসরি ফোন করতে পারেন 982405 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকেও যুক্ত থাকতে পারেন এবং আপনাদের সমস্যা তুলে ধরতে পারেন। ডাক্তার শামীম আব্বাসি একজন কমেন্টে লিখেছেন, বিদ্যাসাগর সরকার লিখেছেন, তার স্ত্রীর বয়স 35, বিগত 8-10 বছর ধরে কন্ট্রাসেপটিভ পিল নিয়েছিলেন, 2 বছর ধরে নিচ্ছেন না, কিন্তু এখন তার তলপেট এবং কোমরে প্রচণ্ড ব্যথা হয়, কি করতে পারেন? এর সঙ্গে কন্ট্রাসেপটিভ পিলের ধারাবাহিকতা বা বিচ্ছিন্নতার কোনো যোগ সংযোগ আছে কিনা তিনি জানতে চেয়েছেন, সংক্ষেপে বলতে হবে। সংক্ষেপে যেটি বলবো বিদ্যাসাগর সাহেবকে, যে আসলে কন্ট্রাসেপশনের সাথে তলপেটে ব্যথা বা কোমরে ব্যথার কোনো সম্পর্ক নেই। আমাদের মেয়েদের সাধারণত যে কারণে তলপেট এবং কোমরে ব্যথা হয়, একটা হচ্ছে মেরুদণ্ডের হাড়জনিত কোনো সমস্যার জন্য এটি হতে পারে, সেটি হয়তো উনি একটু ইভালুয়েশন করতে পারে। আরেকটি বড় সমস্যা, আমাদের মেয়েরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কোনো পাত্তাই দেয় না, সে কারণে হতে পারে। তাই নিয়মিত ক্যালসিয়াম, ভিটামিন ডি খাওয়া শুরু করুন। যদি ভারী কাজ করার অভ্যাস থাকে সেটা বন্ধ করুন। কোমরকে ভাঁজ করে কোনো কাজ করবেন না। আর ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেজন্য ইউরিন আরএমই এবং কালচারটা করে নিয়ে দেখতে পারেন। ইউট্রাসে কোনো ইনফেকশন আছে কিনা, সেই জন্য ব্যথা কিনা, সেই জন্য একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। তাহলে আমরা পরবর্তীতে বলতে পারবো যে কোন পথে আপনার ট্রিটমেন্টটি আগাবে। ধন্যবাদ ডাক্তার শামীম আব্বাসি। ডাক্তার এস এম মোস্তফা জামান, মায়েশা মনসুর লিখেছেন, তার বাবার বয়স 61 বছর, 1 বছর আগে ব্লাড পিএসএ টেস্ট করার পর 7 এসেছিল, ডাক্তার বায়োপসি করতে দিয়েছিলেন যা নেগেটিভ, মানে বিপিএইচ আসে। কিছুদিন আগে আবার পিএসএ করার পর এখন তা বেড়ে 9 হয়েছে। আলট্রাসোনোগ্রামে প্রোস্টেট স্লাইটলি এনলার্জড এসেছে। এখন বায়োপসি নেগেটিভ আসার পরেও পিএসএ কেন বাড়ছে তিনি জানতে চেয়েছেন। ইউরিনেশনের সময় ইনকমপ্লিট ভয়েডিং ছাড়া আর কোনো সমস্যা নেই এটি উল্লেখ করেছেন। তার বয়স কত বলেছেন? তার 61 বছর বলেছেন। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের দেশে কেন সারা বিশ্বব্যাপী পুরুষ লোকদের 50 বছরের পরে একটি অভিজ্ঞতা যে প্রোস্টেট গ্ল্যান্ডের মাংস বেড়ে, আসলে এটি
প্রস্রাবে একটি ধরনের সমস্যা করে থাকে, অনেক সময় আমরা দেখি যে তার প্রস্রাব করতে একটু মানে দ্বিধাগ্রস্ত হয়, প্রস্রাব করার পরে ঠিক অনেকে বলে ক্লিয়ার হয় না, বারবার যেতে হয়, আর্জেন্সি হয়, হেজিটেন্সি হয়, সঙ্গে অনেক সময় সেখান থেকে কোনো ক্যান্সার জাতীয় কোনো সমস্যা হলো কিনা প্রস্টেট গ্ল্যান্ড থেকে, তার জন্য পিএসএ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষাটি করা হয়। আমি বলবো আসলে তার জন্য তিনি নানাভাবে তিনি করছেন, যেহেতু বাড়ছে আমরা বলবো যে এর জন্য একজন ইউরোলজিস্টকে দেখাবেন যে আসলে, এবং তার সাথে একটি আল্ট্রাসাউন্ড করতে হবে যে তার, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে পিএসএ বাদেও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যে তার কোনো ক্যান্সার বা খারাপ দিকে টার্ন নিচ্ছে কিনা। প্রথম কথা হলো যে তার যেহেতু বয়স বাড়তি এবং শুধু পিএসএ টেস্ট করে আমরা বলতে পারবো, যদিও মাত্রা কিন্তু বেশি, পিএসএর যে স্বাভাবিক মাত্রা তার চেয়ে বেশি আছে, এই জন্যই তাকে বায়োপসি করতে বলেছিল যে ক্যান্সার জাতীয় কোনো সমস্যা আছে কিনা। আমি মনে করি তাকে যে কথা বিপিএইচ মানে বেনাইন প্রোস্টেট এনলার্জমেন্ট বা হাইপারট্রফি, বেনাইন মানে ভালো জিনিস, কিন্তু খারাপ কিছু আছে কিনা যতক্ষণ পর্যন্ত জানতে হয় বায়োপসি করে জানতে হবে, অথবা আরো কিছু পরীক্ষা আছে। তাকে বলবো যে তিনি আপাতত ইউরোম্যাক্স ডি এই ওষুধটি খাবেন, তাতে করে তার উপসর্গটি কমে যাবে। কিন্তু খারাপ কোনো কিছু আছে কিনা জানতে হলে তাকে বায়োপসি বা অন্য কোনো পরীক্ষা করতে হবে। আপাতত বলছি একজন ইউরোলজিস্টের সাথে সাক্ষাতে পরামর্শ করবেন, আর যতটা তাড়াতাড়ি পারবেন তত ভালো। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল অলিভিয়া আরিয়া লিখেছেন ময়মনসিংহ থেকে, তার বাচ্চার বয়স 6 বছর 8 মাস, 15-20 দিন যাবৎ শুকনা কাশি কিন্তু জ্বর নেই, এটি উল্লেখ করেছেন। হানিবাস সিরাপ 2টি খাওয়ানো হয়েছে, ভালো হয়নি, এখন কি করা যায় জানতে চেয়েছেন। এই সময় আমরা প্রতিদিন বলছি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। যদি খুব বেশি শীত ঠান্ডা পড়ে কয়েকদিন একটু গোসল না করালেন, মশার কয়েল ধুলাবালি এগুলো থেকে দূরে রাখবেন। আর এই মুহূর্তে আপনি যেটা করবেন, যেটা সিরাপ ব্রোডিল, এই সিরাপটা 1 চামচ করে 3 বার আপনি 8-10 দিন একটু খাওয়াতে পারেন। সেই সাথে ফেক্সো এই সিরাপটা 1 চামচ করে 2 বার একটু খাওয়ান। যদি নাক বন্ধ থাকে আফরিন 0.25% 1 ফোঁটা করে নাকের 2 ছিটে দিবেন, দিনে 3 বার 5-7 দিন একটু দেন। এগুলো যদি একটু মেনটেন করেন আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শামীন আব্বাসী আরেকজন দর্শক লিখেছেন, তার বয়স 26 বছর, ওজন 60 কেজি, প্রথম বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, 50 দিন হয়ে গেছে, কনসিভও করেননি, মাসিকও হচ্ছে না। ডাক্তার ওষুধ দিয়েছেন ফলিসন 3 মাস ফলিসন এবং জিম্যাক্স, মাসিক হলে খেতে বলেছেন, এখন পরে যাওয়ার পর মাসিকের আগেও খেতে বলেছেন, খেয়েছেন। তিনি কি করবেন জানতে চেয়েছেন। না, এখানে যেটা হলো কি, অনেক সময় ইউরিনে প্রেগন্যান্সি টেস্ট আসে না, কিন্তু বিটা এসসিজি ব্লাডে করলে কিন্তু সেটা পজিটিভ চলে আসে। সেরকম কোনো কিছু আছে কিনা দেখতে হবে। যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তো সেই অনুযায়ী ট্রিটমেন্ট, আর যদি না থাকে তাহলে 3 মাস আপনারা ন্যাচারালি আগে ট্রাই করুন ফলিক অ্যাসিড জিঙ্ক খেয়ে, যদি না হয় তখন পরবর্তীতে দেখা যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডাক্তার এস এম মোস্তফা জামান সাইফুল ইসলাম লিখেছেন, তার বয়স 31 বছর, ইউরিক অ্যাসিড 7+ এসেছিল, টেস্ট করেছিলেন আইসিডিডিআরবিতে বারডেমে, কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারেন সেটি জানতে চেয়েছেন, সংক্ষেপে বলতে হবে। আবার একটু বলবেন কি? তার ইউরিক অ্যাসিড 7+ এসছে, জানতে চেয়েছেন কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারেন ইউরিক অ্যাসিড, কোনো ওষুধ বা অন্য কোনো পরামর্শ। জি, একটি ওষুধ আমরা বলছি যে ফেবুস্টেট 40 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, আশা করছি তা থেকে তিনি উপকার পাবেন। তবে এর সাথে কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, যেমন লাল মাংস, আমরা রেড মিট বলি, যেমন গরু বা খাসির মাংস অবশ্যই বাদ দিতে হবে, এবং ডাল জাতীয় জিনিস, যেমন আমরা বিভিন্ন রকম যে ডাল আছে, সিমের বিচি বা আমরা যে মসুরের ডাল, এরকম ডালের মধ্যে ইউরিক অ্যাসিড এগুলো খেলে বাড়তে পারে। আমি মনে করি যদি একটি ওষুধের সঙ্গে এই নিয়মগুলো মেনে চলেন তিনি তাহলে ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল আরেকজন দর্শক লিখেছেন, তার খুবই সংক্ষেপে এর উত্তর নিব আমরা। লিখেছেন তার মেয়ের বয়স 12 বছর 16 বছর, হাত ঘামে প্রচুর, খাতা ভিজে যায়, কোনো ওষুধ খাবেন কিনা, কি করতে পারেন সংক্ষেপে বলতে হবে। এগুলো আসলে একটু থাকবে, সেজন্য নিয়ম কিছু মানতে হবে। যখন হাত ঘেমে যায় একটু আমরা বলি যে রুমাল যদি ব্যবহার করা যায় সেটা, আর যদি অনেক বেশি হয়ে যায় তাহলে যেটা বেশি করে পানি খেতে হবে। আর ড্রাই কেয়ার একটা ক্রিম রয়েছে, এটা বানান কিন্তু DRI, এই ড্রাই কেয়ার এই ক্রিমটা এই 5-7 দিনের জন্য, অর্থাৎ যদি পরীক্ষা থাকে খুব বেশি যে সময় জরুরি প্রয়োজন সেই সময় যদি 5-7 দিনের জন্য একটু ব্যবহার করা যায়, এবং সেই সাথে ভিটামিন রেক্স একটা করে দিনে 2 বার যদি 1 মাস খায়, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল, ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান এবং ডাক্তার শামীন আব্বাসী। আপনাদেরকে আর দর্শক আপনারা সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের করোনা হেল্প ডেস্ক। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।